বাংলার শিক্ষা পোর্টালে পশ্চিমবঙ্গের দশম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি কলকাতা পাঠভবনের বাংলা বিষয়ের শিক্ষক সৌভিক উপাধ্যায়। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের পাঠ্য নির্মিতি অংশের অন্তর্গত অনুবাদ বিষয়টি নিয়ে। অনুবাদ এই বিষয়টি থেকে মাধ্যমিক পরীক্ষায় একটি 4 নম্বরের প্রশ্ন আসে এবং প্রশ্নের নির্দেশিকায় দেওয়া থাকে বঙ্গানুবাদ এই কথাটি। আমরা মূলত আমাদের পাঠ্যসূচির অন্তর্গত এই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে আজকের আলোচনা মূলত দুটো ভাগে ভাগ করে হবে। প্রথম ভাগে থাকবে অনুবাদ কি এবং কেন আমরা অনুবাদ করি, এবং দ্বিতীয় ভাগে থাকবে যে আমরা মাধ্যমিক পরীক্ষায় ঠিক কিভাবে অনুবাদ করব। এই দুটি বিষয়ের আলোচনার মধ্যে দিয়ে বঙ্গানুবাদ বা অনুবাদ বিষয়টি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আলোচনার শুরুতেই আমরা জেনে নিই যে অনুবাদ কাকে বলে। অনুবাদ হলো ভাষান্তর, অর্থাৎ কোনো একটি ভাষার বিষয়কে অন্য কোনো ভাষায় রূপান্তর বা পরিবর্তন করাই হলো অনুবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুবাদ করবার ক্ষেত্রে ন্যূনতম দুটি ভাষা থাকা জরুরি, অর্থাৎ একটি ভাষা যে ভাষা থেকে অপর একটি ভাষায় অনুবাদ করা হবে। তোমাদের ক্ষেত্রে এই দুটি ভাষা হবে যথাক্রমে প্রথম ভাষাটি ইংরেজি এবং দ্বিতীয় ভাষাটি বাংলা, অর্থাৎ তোমাদের ইংরেজি ভাষার একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং তোমাদের সেটি বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। কোনো ভাষা থেকে বাংলা ভাষায় কোনো কিছু অনুবাদ করাকেই আমরা বঙ্গানুবাদ বলে চিহ্নিত করি বা বঙ্গানুবাদ বলে জানি। এখন দ্বিতীয় প্রশ্ন হলো অনুবাদ কত রকমের? অনুবাদ সাধারণত 3 রকমের হতে পারে। 1, মূল রচনাটি যে ভাষায় লেখা সেই ভাষার আক্ষরিক অনুবাদ করে যে ভাষায় রচনাটি লেখা হচ্ছে সেই ভাষায় লিখে ফেলা, একে আমরা বলি আক্ষরিক অনুবাদ। আর এক ধরনের অনুবাদ আছে যাকে আমরা বলি ভাবানুবাদ, অর্থাৎ ভাবনার, অর্থাৎ মূল রচনাটির যে ভাবনা, মূল সুর, তাকে অবিকৃতভাবে তুলে ধরা, যে ভাষায় রচনাটি লেখা হচ্ছে সেই ভাষায়। কিন্তু মনে রাখতে হবে, ভাবানুবাদ করবার সময় আমরা কিন্তু আক্ষরিক অনুবাদ করি না, এবং ভাবানুবাদ করবার সময় কিন্তু মূল ভাবটাকে এক রেখে যে ভাষায় অনুবাদ করা হচ্ছে সেই ভাষার শব্দ, বাক্য, বাক্যের গঠন সমস্ত মেনে করা হয়। তৃতীয় যে ধরনটি, যাকে পৃথিবীতে সাহিত্যের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ অনুবাদ বলে ধরা হয় বা অনুবাদের পদ্ধতি বলে ধরা হয়, সেটি হলো রসানুবাদ। অর্থাৎ যে সাহিত্যটি বা যে রচনাটি থেকে আমরা অনুবাদ করব তার মূল ভাবটি নিয়ে লেখক, অনুবাদক নিজের ভাবনাকে যুক্ত করে একটি নতুন মৌলিক সাহিত্য সৃষ্টি করে ফেলতে পারেন, যার মূলটা হয়তো ওই অন্য কোনো ভাষায় লেখা রচনা ছিল, কিন্তু সেটা যা আমরা অনুবাদ হওয়ার পর পাই সেটা একটা নতুন সৃষ্টি। বহু রচনা এরকমভাবে হয়েছে। যেমন আমরা যদি দেখি, স্বনামধন্য সাহিত্যিক সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের গল্পগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে, তামিল ভাষায় অনুবাদ করা হয়েছে। আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর বাজি ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। আবার তোমরা খুব সহজেই দেখতে পাবে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ার, প্রত্যেকের রচনাই তাদের নিজস্ব লেখার ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা হয়েছে। আমরা তো সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি ইংরেজি ভাষায় অনুবাদ করার পর তার নোবেল প্রাপ্তির যে
কাঠামো নোবেল প্রাপ্তির যে নিয়ম তার জন্য বিবেচিত হয় এবং রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কবি ইয়েটস এই অনুবাদে তাকে সাহায্য করেছিলেন। এখন এইভাবে পৃথিবীর নানা সাহিত্যের নানা অনুবাদ আমাদের এই পৃথিবীতে ঘটে থাকে, কিন্তু আমরা পৃথিবীর সমস্ত অনুবাদ সাহিত্য নিয়ে নয়, আমরা মূলত আলোচনা করব আমাদের ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার পদ্ধতি নিয়ে। এই প্রসঙ্গে আরও দুটি উদাহরণ দিই, যে দুটি উদাহরণ তোমরা ইতিমধ্যেই নিজেরাই পড়ে ফেলেছ। যেমন তোমরা ক্লাস 9-এ যখন ধীবর বৃত্তান্ত পড়েছিলে, ধীবর বৃত্তান্ত কিন্তু কালিদাসের রচিত অভিজ্ঞানম শকুন্তলম এই নামের সংস্কৃত নাটক থেকে অনুবাদ করা। আবার তোমরা যখন ক্লাস 10-এ পড়বে অদল বদল গল্পটি পান্নালাল প্যাটেলের লেখা, সেই গল্পটির মূল রচনা কিন্তু গুজরাটি ভাষায়, তার অনুবাদ তোমরা পাঠ করবে বাংলা ভাষায়। অর্থাৎ অনুবাদ সাহিত্য একটি ভিন্ন স্বতন্ত্র ধারা বাংলার ক্ষেত্রে। প্রাচীনকাল থেকেই রামায়ণ মহাভারত বা ভাগবত অনুবাদের মধ্যে দিয়েই বাংলা সাহিত্য তার নিজস্ব সৃষ্টি, নিজস্ব সাহিত্য সম্ভারকে বৃদ্ধি করেছে। তাহলে আমার এতক্ষণের আলোচনার মধ্যে দিয়ে তোমরা বুঝতেই পারছো যে অনুবাদ কেবলমাত্র পরীক্ষার প্রয়োজনে নয়, কোনো সাহিত্যে অনুবাদ করা হয় মূলত সেই সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য, সেই সাহিত্যের বৃদ্ধি ঘটানোর জন্য। কিন্তু মনে রাখতে হবে যে এক্ষেত্রে বিভিন্ন ভাষার বাক্য গঠন রীতি অর্থাৎ সিনট্যাক্স, শব্দ প্রয়োগ, তার বৈশিষ্ট্য, বাগধারা ও ভাব প্রকাশের বিভিন্ন বৈশিষ্ট্য বা ভঙ্গির সঙ্গে আমরা পরিচিত হই এই অনুবাদের মধ্যে দিয়ে। এমনকি বিদেশি কোনো ভাষার, অর্থাৎ যা আমার নিজের ভাষা নয়, সেই রকম কোনো ভাষার বিজ্ঞান, সাহিত্য, সমাজ, অর্থনীতি, রাজনীতি যে কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ কোনো লেখার সঙ্গেও আমরা পরিচিত হই এই অনুবাদের মধ্যে দিয়ে। তার মানে অনুবাদের মধ্যে দিয়ে একদিকে যেমন আমরা পৃথিবীর বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্য বিভাগের বিষয়ের লেখার সঙ্গে পরিচিত হই, তেমনি একই সঙ্গে এই রসানুবাদের মধ্যে দিয়ে আমরা নতুন মৌলিক সাহিত্য হিসেবে অনুবাদকে পেতে পারি। অর্থাৎ আমাদের আলোচনার প্রথম পর্যায়ে আমরা এইখানেই শেষ করব এটা বলে যে অনুবাদ হলো সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা, যে শাখার মধ্যে দিয়ে আমরা নতুন সাহিত্যে অবগাহন করতে পারি, নতুন সাহিত্য পড়ে নিজেদের সমৃদ্ধ করতে পারি নিজেদের ভাষাকে। এরপর আমরা চলে আসব অনুবাদ কিভাবে করব, অর্থাৎ আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রী হিসেবে তোমাদের যে ইংরেজি অনুচ্ছেদের অনুবাদ করতে দেওয়া হবে তা তোমরা কিভাবে অনুচ্ছেদ করবে, তা তোমরা কিভাবে চর্চা করবে, তা তোমরা কিভাবে পরীক্ষায় লিখে আসবে। প্রথমত কয়েকটি মূল সার সত্য আমাদের বুঝে নিতে হবে। এক, অনুবাদ কাজটি কিন্তু মোটেই সহজ কাজ নয়, কিন্তু আমরা যদি অনুবাদের কতগুলি নিয়ম নীতি মেনে চলি তাহলে খুব সহজেই আমরা অনুবাদ করতে সমর্থ হব। আমাদের প্রথম কাজ হবে, আমরা যারা যারা পারব ইংরেজি খবরের কাগজ জোগাড় করে সেই খবরের কাগজকে ভালো করে পড়া, প্রতিদিন পড়া। সেটি মোবাইলের মাধ্যমে হতে পারে, ইংরেজি খবরের কাগজ জোগাড় করে হতে পারে। যারা পারবো না ইংরেজি খবরের কাগজ জোগাড় করে পড়তে, তারা যে কাজটি করতে পারি সেটি হলো আমাদের পাঠ্য যে ইংরেজি দ্বিতীয় ভাষার বই, তার সমস্ত গল্প কবিতাগুলি আমাদের ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে? কেন ইংরেজি কাগজ বা ইংরেজি বই পড়তে হবে? তার কারণ হলো, যখন একটি বাড়ি তৈরি করা হয় আমরা সবাই জানি সেই বাড়ির একটি ভিত থাকে। সেই ভিত যদি শক্ত না হয় তাহলে বাড়ির কাঠামোটি তৈরি করা সম্ভব নয়, বা বাড়িটি অচিরেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে। তাই ভিতকে খুব ভালোভাবে, শক্তভাবে তৈরি করতে হয়।
আমরা ইংরেজি বই বা খবরের কাগজ পড়ব ঠিক ভিতটা শক্ত করার জন্য, অর্থাৎ ইংরেজি ভাষায় কি শব্দ আছে, সেই শব্দগুলোর কত ধরন, সেই শব্দগুলো কখন কিভাবে বাক্যে কার সঙ্গে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় ইত্যাদি বোঝার জন্য। অর্থাৎ ইংরেজি বাক্যের সিনট্যাক্স বা বাক্যের গঠনরীতি এবং ইংরেজি ভাষার ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার, তার সম্পর্কে আমাদের জ্ঞানকে বাড়ানোর জন্য, আমাদের জানাকে, বোঝাপড়াকে বাড়িয়ে ফেলার জন্য আমরা কিন্তু এগুলো পড়ব। এটা অনুবাদ করবার ক্ষেত্রে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, অনুবাদ করবার সময় প্রথম আমাদের অভিধান অর্থাৎ ডিকশনারি কাজে লাগতে পারে, কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের সেই ডিকশনারি ব্যবহারকে কমিয়ে দিতে হবে। অর্থাৎ ডিকশনারির মধ্যে দিয়ে আমরা ইংরেজি শব্দের ভাণ্ডার যা আমরা জানি সেই শব্দ ভাণ্ডারকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলতে হবে। কিন্তু অনুবাদ করবার সময় আমাদের মনে রাখতে হবে যে ঠিক অভিধানে যে অর্থটি দেওয়া আছে শুধু সেইটাই পরপর আক্ষরিক অনুবাদ করলে হবে না। অর্থাৎ আমাদের অনুবাদ করবার সময় কিন্তু অবশ্যই ভাবানুবাদ করতে হবে। অর্থাৎ মূল বিষয়টির ভাব, তার অর্থকে উপলব্ধি করে ফেলতে যদি আমরা পারি, তাহলে তাকে অনুসরণ করে আমাদের অনুবাদ কর্মটি করতে হবে। তৃতীয়, অনুবাদ করা হচ্ছে যে মূল রচনাটির তার ভাষার গঠন বৈশিষ্ট্য এবং সেই ভাষার শব্দকে জানার পর তার অনুবাদ করতে হবে। ভাষা কেমন হবে, অর্থাৎ অনুবাদ করা বাংলা যে অংশটি আমরা তৈরি করব তার ভাষা কেমন হবে? তার ভাষা হবে জড়তাহীন, সাবলীল, সুখপাঠ্য, হৃদয়গ্রাহী, সহজ ও মধুর। মানে একটা উদাহরণ দিই, আমি বলতেই পারি যে সুন্দরবনে গিয়ে আমি বাঘের হালুম শুনেছি। আবার আমি বলতে পারি সুন্দরবনে গিয়ে আমি বাঘের গর্জন শুনেছি। দেখো, আমি 5, 6, 7 ছোট ভাই বোনেদের জন্য যদি বাঘের হালুম ব্যবহার করি তাহলে সেটা তারা খুব সহজে শিখে ফেলবে। ছোট ক্লাসের জন্য, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। কিন্তু তোমরা দশম শ্রেণীতে পড়ো, তোমরা যদি এই অনুবাদটি করো যে আমরা সুন্দরবনে গিয়ে বাঘের গর্জন শুনেছি, তাহলে তা সুখপাঠ্য হয়, হৃদয়গ্রাহী হয়, কিন্তু তা একই সঙ্গে সহজ এবং মধুর, তা একই সঙ্গে সাবলীল এবং জড়তাহীন। আমি এই মূল বিষয়গুলি আলোচনার পর একটি উদাহরণ তোমাদের দেব, তোমরা মনোযোগ দিয়ে সেই উদাহরণটি শুনবে। কখনো কখনো পরীক্ষার সময় বা অনুবাদ চর্চা করবার সময় আমরা এমন কোনো অনুচ্ছেদ পেতে পারি ইংরেজি ভাষায় যেখানে কোনো একটি শব্দের অর্থ আমাদের জানা নেই। তাহলে আমরা কি করব? তাহলে কোনো শব্দের অর্থ যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের যেটি করতে হবে সেটা হলো ওই অনুচ্ছেদটির যে মূল ভাব তাকে বজায় রেখে সেই অনুসারী শব্দ ব্যবহার করতে হবে। মূল যে ভাব, সেই ভাবের অনুসারী শব্দ ব্যবহার করতে হবে। তোমরা মনে রাখবে, এছাড়া তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করবে, তোমরা সেটা সম্মুখীন হতে পারো যে কোনো কারণে তোমাকে যদি কোনো একটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে কিছু দেওয়া হয়, অর্থাৎ তোমাকে যদি কোনো প্রত্যক্ষ উক্তি দেওয়া হয় অনুচ্ছেদের মধ্যে, তাহলে তোমরা কি করবে? যদি প্রত্যক্ষ উক্তি দেওয়া হয়, তোমাদের প্রথম কাজ হবে প্রত্যক্ষ উক্তি বজায় রেখেই তোমরা অনুবাদ করবে। অর্থাৎ যদি আমি বলি সৌভিক সেইজ, অর্থাৎ এখানে তোমরা বলবে যে সৌভিক বলল, কমা দিয়ে তারপরে উদ্ধৃতি চিহ্নের মধ্যে যা যা আছে সেটা। তোমাদের দরকার নেই সেটাকে সাধারণত পরোক্ষ উক্তিতে পাঠানোর। তবে কখনো কখনো দেখবে যে এই প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে বদলাতে তোমাদের প্রয়োজন পড়বে, সেটা অবস্থা বুঝে। এবং শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি বলবো সেটি হলো সিনট্যাক্স সম্পর্কে। ইংরেজি ভাষার যে গঠন রীতি
সেটি আমাদের কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। কীরকম? ইংরেজি ভাষার গঠন রীতি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং শেষে অবজেক্ট। অর্থাৎ একটি ইংরেজি বাক্যে প্রথমে কর্তা বসে, তারপরে ক্রিয়া বসে এবং শেষে কর্ম বসে। অর্থাৎ কর্তা, ক্রিয়া, কর্ম, এটি ইংরেজি ভাষার সিনট্যাক্স বা গঠন রীতি। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে গঠন রীতি কিন্তু আলাদা। বাংলা ভাষায় প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপরে কর্ম বসে অর্থাৎ অবজেক্ট, এবং শেষে বসে ক্রিয়া বা ভার্ব। অর্থাৎ বাংলা ভাষার সিনট্যাকটিক্যাল স্ট্রাকচার বা সিনট্যাক্সটি হলো, গঠন রীতিটি হলো কর্তা, কর্ম, ক্রিয়া। বাংলা ভাষার মজা হলো বাংলা ভাষায় শেষে অনেক সময় ক্রিয়াপদকে আমরা বসাই না। সেটা বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য, তোমরাও কিন্তু বসিও না। যেমন ধরো, অদিরা ইজ আ গুড গার্ল, এটির ইংরেজি আক্ষরিক অনুবাদ করলে দাঁড়াবে অদিরা হলো ভালো মেয়ে। কিন্তু তোমরা এই অনুবাদটা করলে কিন্তু খুব ভালো হলো না। তোমাদের অনুবাদ করতে হবে অদিরা ভালো মেয়ে হয়। যেই তোমরা বললে অদিরা ভালো মেয়ে হয়, ওই শেষের হয়টা কিন্তু আমরা ব্যবহার করি না বাংলা ভাষায়। তাহলে আমরা কি লিখব? অদিরা ভালো মেয়ে। এটা লিখলেই আমার অনুবাদটি সম্পূর্ণ হলো। তার মানে আরেকটি ইংরেজি বাক্য দিয়ে আমরা বুঝি। আমরা ইংরেজিতে লিখলাম উই স এ হোয়াইট টাইগার ইন দ্য জু। তাহলে গঠনটা কি হলো? কারা দেখলো? আমরা দেখলাম। তাহলে কর্তাকে আমরা, তারপরে ক্রিয়াকে স দেখা, এবং তারপরে কর্ম হোয়াইট টাইগার ইন দ্য জু। বাংলায় অনুবাদ করার সময় কিন্তু তোমরা বলবে না যে আমরা দেখেছিলাম সাদা বাঘ চিড়িয়াখানায়। না, বাংলায় অনুবাদের সময় সেটি হয়ে যাবে আমরা চিড়িয়াখানায় সাদা বাঘ দেখেছিলাম। ঠিক আছে? অর্থাৎ বাংলার ক্ষেত্রে কিন্তু বাংলার গঠন রীতি মেনেই আমাদের অনুবাদ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ইংরেজিতে যদি কোনো প্রশ্ন বাক্য দেওয়া থাকে, মানে প্রশ্নবোধক বাক্য, যেমন ধরো ডু ইউ নো রাজেশ, ডু ইউ নো রাজেশ, এর অনুবাদ হবে তুমি কি রাজেশকে চেনো। ইংরেজিতে কিন্তু আক্ষরিক অনুবাদ করলে হতো কি তুমি চেনো রাজেশকে, কিন্তু আমরা সেটা করব না, আমরা বাংলার গঠন রীতি অনুযায়ী করব। তাই হয়েছে তুমি কি রাজেশকে চেনো। অর্থাৎ আমরা যখন অনুবাদ করব তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন ইংরেজি ভাষার গঠন রীতি অনুযায়ী অনুবাদ না করি। এবং শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল অনুবাদের ক্ষেত্রে কোনোভাবেই আমরা পারিভাষিক শব্দ ব্যবহার করবার ক্ষেত্রে নিজেদের মর্জি ব্যবহার করব না। অর্থাৎ ধরে নেওয়া যাক ফিজিক্স, এই ইংরেজি শব্দটির বাংলার পারিভাষিক শব্দ হলো পদার্থবিদ্যা। আমাদের কিন্তু পদার্থবিদ্যাই লিখতে হবে, আমরা বাংলায় ফিজিক্স লিখব না। আবার যে শব্দগুলোর পারিভাষিক শব্দ তৈরি হয়নি বাংলায়, সেগুলো কিন্তু বাংলা বানানে ইংরেজি শব্দটি লিখতে হবে। যেমন রেলওয়ে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমরা রেলওয়ে প্ল্যাটফর্মটা বাংলা ভাষাতেই লিখব। বা অ্যাম্বুলেন্স, আমরা কিন্তু এটাকে অ্যাম্বুলেন্স বলেই লিখব। বা ধরো প্রপার নাউন যখন প্রপার নাউন থাকবে, কারণ নাম থাকবে, যেমন জুলিয়াস সিজার, এক্সমাস, জিসাস ক্রাইস্ট, এই ধরনের কথা যখন থাকবে তখন কিন্তু আমাদের ওটাই লিখতে হবে, অর্থাৎ শেক্সপিয়ার, ক্রিসমাস। ঠিক আছে? সুতরাং মনে রাখতে হবে আমাদের যে অনুবাদ করবার সময় আমাদের ইংরেজি গঠন রীতি নয়, বাংলা গঠন রীতিতে লিখতে হবে। তবে মূল রচনায় ক্রিয়াপদের যে কাল অর্থাৎ টেন্স,
এবং ক্রিয়াপদের যে ভাব অর্থাৎ মুড ছিল তা কিন্তু বঙ্গানুবাদে রক্ষা করতে হবে। বঙ্গানুবাদে কিন্তু সেটা বদলে ফেললে চলবে না। অর্থাৎ বঙ্গানুবাদে ইংরেজি থেকে আমরা কি বদলাতে পারছি না? এক, ইংরেজি বাক্যের উক্তি আমরা বদলাবো না। দুই, বাচ্য বদলাবো না। তিন, ক্রিয়ার কাল বদলাবো না। চার, ক্রিয়ার ভাব বদলাবো না। ঠিক আছে, কি বদলাবো? বদলাবো ইংরেজি বাক্যের গঠন রীতির বদলে বাংলা বাক্যের গঠন রীতি ব্যবহার করব এবং এর জন্য প্রয়োজনীয় শব্দের অর্থ জানবো কোত্থেকে? না, অর্থ জানবার জন্য আমাদের ইংরেজি বই, খবরের কাগজ ইত্যাদি পড়তে হবে এবং পর্ষদ যে টেস্ট পেপার বইটি তোমাদের জন্য দিয়েছে সেই টেস্ট পেপার বইটি থেকে অনুবাদের চর্চা করতে হবে। খুব ভালোভাবে অনুবাদের চর্চা করতে হবে। যত তোমরা অনুবাদের চর্চা করবে তত তোমাদের কিন্তু অনুবাদের ভুল ত্রুটিগুলো কমে যাবে এবং তোমরা ভালোভাবে অনুবাদ করতে পারবে। তাহলে আমি একেবারে শুরুতে তোমাদের এক এক করে বলে দিই যে তোমরা তাহলে মাধ্যমিক পরীক্ষায় যে অনুবাদ করবে তার বিষয়বস্তুগুলো ঠিক কি মাথায় রেখে করবে। এক, ইংরেজি বাক্যের গঠন রীতি বা সিনট্যাক্স ব্যবহার করবে না। অনুবাদ করবার সময় বাংলা বাক্যের গঠন রীতি বা সিনট্যাক্স অনুযায়ী অনুবাদ করবে। দুই, ইংরেজি অংশে দেওয়া যে প্রপার নাউন আছে তার কোনো বদল ঘটাবে না। তিন, ইংরেজি বাক্যের বাচ্য, উক্তি, ক্রিয়ার কাল এবং ক্রিয়ার ভাব অনুবাদ করবার সময় বদল করবে না। চার, বাংলার অনুবাদ করার সময় যদি ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ থাকে তাহলে সেটা লিখবে, যদি না থাকে তাহলে সেটা লিখবে না। বোঝা গেল? এই কটা জিনিস মাথায় রেখে তোমাদের অনুবাদ করতে হবে। অনুবাদ করার সময় যদি কোনো শব্দের অর্থ তোমরা না জানো তাহলে মূল রচনার যে ভাবানুষঙ্গে যে শব্দটি ব্যবহার করা উচিত বলে তোমার মনে হয়েছে তুমি সেটাই লিখবে। অর্থাৎ তোমরা আক্ষরিক অনুবাদ কোনোভাবেই করবে না, তোমরা করবে ভাবানুবাদ। আমি সৈয়দ মুজতবা আলীর একটি উদ্ধৃতি অনুবাদ সম্পর্কে বলে শেষ করছি। তিনি বলেছিলেন অনুবাদ সম্পর্কে যে কোনো রচনার ভাষা তার বিষয়ের উপরে নির্ভর করে। অর্থাৎ তোমাদের ইংরেজি ভাষায় যে অনুচ্ছেদটি দেওয়া হবে বা যে অংশটি দেওয়া হবে সেই অংশটির ভাষার উপর নির্ভর করেই সহজ, সরল, স্বাভাবিক এবং সুখপাঠ্য, হৃদয়গ্রাহী, সহজ, মধুর ভাষা ব্যবহার করতে হবে যাতে তোমাদের ভাষার ব্যবহারের মধ্যে দিয়ে অনুবাদ করা অংশটি অসামান্য। ঠিক আছে, আমাদের আজকের বিষয়বস্তু এখানেই শেষ হবে। আমি শেষে একটি ছোট্ট অংশ তোমাদের জন্য 3টি বাক্য মূলত তোমাদের অনুবাদ করে একটা নমুনা দিয়ে দিই। The king was ill. The people heard the news. They went to the palace. এই 3টি বাক্যের অনুবাদ করলে দাঁড়াবে, রাজা অসুস্থ ছিলেন, প্রজারা সেই সংবাদ শুনল, তারা প্রাসাদে গেল। আর কেউ যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে এরকমও লিখতে পারো যে রাজার অসুস্থতার খবর শুনে প্রজারা প্রাসাদে গেল। তবে 3টি বাক্য যদি তোমাদের আলাদা আলাদা করে দেওয়া থাকে তাহলে তোমরা 3টি আলাদা আলাদা বাক্যেই লিখবে। আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই। Man as an animal is much weaker than others. He has not the strength of the elephant nor the speed of the horse. এর অনুবাদ কি হবে? জীব হিসেবে মানুষ অন্যদের চেয়ে দুর্বল, তার হাতির মতো শক্তি বা ঘোড়ার মতো গতি নেই। তারপরের অংশ পড়ি। But he has a mind such as no other animal has. কিন্তু তার একটি মন আছে যা অন্য কোনো প্রাণীর নেই।
by his superior intelligence, man has learned to catch and tame natural forces as wind, water, fire, steam, and electricity. মানুষ তার উন্নততর বুদ্ধির সাহায্যে বাতাস, জল, আগুন, বাষ্প, বিদ্যুৎ ইত্যাদি প্রাকৃতিক শক্তিকে ধরতে ও পোষ মানাতে পেরেছে। He has used powers as his servants. মানুষ এই শক্তিকে তার ভৃত্যের মতো ব্যবহার করেছে। অর্থাৎ আমরা যেভাবে অনুবাদ করলাম এইভাবেই, এই পদ্ধতিতেই তোমরা অনুবাদ করবে। আমি এক্ষেত্রে যে ধরনের শব্দ ব্যবহার করা উচিত তার একটা নমুনা তোমাদের সামনে দিলাম। তোমরা এই বিষয়টি মাথায় রেখে পর্ষদ নির্ধারিত যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার খুব ভালো করে চর্চা করো, এবং ভালো করে চর্চা করলেই অনুবাদের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নম্বর পেতে থাকবে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভবিষ্যতেও সুস্থ থাকবে।